প্রিয় দর্শক, মানুষকে বলা হয় সৃষ্টির সেরা জীব, কিন্তু প্রশ্নটা হলো মানুষের পৃথিবী কতটা নিরাপদ, কতটা আনন্দময় এই সময়ে। বিশেষ করে আমাদের এই বাংলাদেশে মানুষকে কি আমরা মানুষেরা খুব বেশি কি বিশ্বাস করতে পারছি? বিশেষ করে সাম্প্রতিক সময়টাতে কাছের বন্ধু, দূরের বন্ধু, একসময় যারা খুবই কাছাকাছি ছিল তারা পরস্পরের এখন শত্রু। মানুষ মানুষকে চিনতে পারছে না। আমরা আলোচনা করব। আমি রেজানুর রহমান, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন কলম লেখক, বিশিষ্ট সাংবাদিক হাসান মামুন। ধন্যবাদ, স্বাগত আপনাকে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। দৈনিক প্রথম আলো ডেইলি স্টার আক্রান্ত, উদ্দেশ্য প্রণোদিত হামলা, হাদির মরদেহ দেশে, আজ জানাজা, শেষে দাফন। দৈনিক যুগান্তর, দেশের কাঁধে বিপ্লবীর লাশ, জাতীয় পতাকা মোড়ানো কফিনে ওসমান হাদি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নতুন কৌশল, তফসিলে ঘোষিত সময়ে ভোট গ্রহণে অনড় ইসি। কালের কণ্ঠের শিরোনাম, হাদির মরদেহ ঢাকায়, আজ দাফন। দৈনিক সমকালের শিরোনাম, দেশে গণমাধ্যমের উপর নজিরবিহীন হামলা, কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন হাদি, আজ অন্তিম বিদায়। দৈনিক ইত্তেফাক, লাল সবুজের কফিনে ফিরলেন হাদি, বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর নব সহিংসতার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান সরকারের। বাংলাদেশ প্রতিদিন, পতাকায় মোড়া হাদির লাশ, দেশ জুড়ে চরম অস্থিরতা। মানব জমিনের শিরোনাম, দেশের মাটিতে হাদির মরদেহ, উত্তপ্ত ঢাকা, নিরাপত্তা জোরদার, গণতন্ত্রের লাভ ক্ষতি, হাদি হত্যাকাণ্ড নিয়ে একটি প্রতিবেদন। খবরের কাগজের শিরোনাম, বিক্ষোভে উত্তাল সারা দেশ, লাল সবুজের পতাকায় মোড়ানো নিথর হাদি। আমার দেশের শিরোনাম, শোকে ক্ষোভে উত্তাল দেশ। কালবেলার শিরোনাম, উদ্বেগ উৎকণ্ঠা জনমনে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন, প্রতিবাদ বিক্ষোভে উত্তাল দেশ, বিচার দাবি। দৈনিক করতোয়া, লাল সবুজের কফিনে দেশে ফিরলেন হাদি। দৈনিক ইনকিলাব, গোটা জাতিকে কাঁদালেন হাদি, কয়েকজন বিচ্ছিন্ন উগ্রগোষ্ঠীর দ্বারা সংগঠিত সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকুন, প্রধান উপদেষ্টা বলেছেন। বাংলাবাজার পত্রিকা, লাল সবুজের কফিনে ফিরেছে ওসমান হাদির নিথর দেহ। রূপালী বাংলাদেশ, নীরব, হাদি ফিরলেন, বিচার দাবি, সহিংসতা নয়, ভিন্ন হোক প্রতিবাদের ভাষা। আলোকিত বাংলাদেশ, ফিরলেন বিপ্লবী, আমরা সবাই হাদি হব। আপনি শিরোনাম শুনলেন, আমি যদি যুগান্তরের শিরোনামটাই আপনাকে একটু পড়ে শোনাই। জাতীয় পতাকা মোড়ানো কফিনে ওসমান হাদি, দেশের কাঁধে বিপ্লবীর লাশ। জি রেজা ভাই, গণ অভ্যুত্থান অনেক মানুষকে আমাদের সামনে এনেছে। তাদের একজন হচ্ছেন শরীফ ওসমান হাদি। মাত্র 32 বছর বয়স, এর মধ্যেই কিন্তু উনি ইতিহাসে রূপান্তরিত হয়েছেন। ওসমান হাদিকে আমরা একটা বিশিষ্ট ভূমিকায় দেখেছি গণ অভ্যুত্থানের পরে, এবং তার মধ্যে আমরা রূপান্তরও দেখেছি, আমি অন্তত দেখেছি। প্রথম দিকে তার একটা স্বতঃস্ফূর্ত তেজদীপ্ত ভূমিকা ছিল, যেখানে হয়তো ভুলভ্রান্তি ছিল। যেমন তার বিরুদ্ধে বলা হয় যে কিছু মবে নেতৃত্ব দেওয়ার অভিযোগ আছে, আমরা দেখেছি। তো এগুলোকে আমি স্বতঃস্ফূর্ত তেজদীপ্ত ভূমিকা বলতে চাই। গণ অভ্যুত্থানের পরে একটা সময় পর্যন্ত এগুলো হয়ে থাকে বা হয়, বা এটা লোকে অ্যালাউ করে। কিন্তু সময়ান্তরে মানুষের মধ্যে পরিবর্তন আসবে, এটা হচ্ছে প্রত্যাশিত। হাদির মধ্যে কিন্তু এই পরিবর্তনটা এসেছিল। আপনি লক্ষ্য করবেন শেষ দিকে উনি বিভিন্ন টকশোতে, টেলিভিশনের সামনে, বক্তৃতায়, উনি তো সুবক্তা ছিলেন। এই বয়সে এত সুন্দর বক্তৃতা করতে কিন্তু খুব কম দেখা যায়, এত গুছিয়ে এবং ব্যাখ্যা করে, তথ্য সমৃদ্ধ, এবং একটা বয়ান নির্মাণের চেষ্টাও কিন্তু তার মধ্যে ছিল, পাল্টা বয়ান। এই যে হাদির মৃত্যুকে ঘিরে এক শ্রেণীর লোক, আমরা জানি না তারা কারা, যে পরিস্থিতি তৈরি করেছে সারা দেশে, দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানে
প্রধান কার্যালয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটানো হয়েছে। সমকাল একটা শব্দ লিখেছে নজিরবিহীন। স্বাধীনতা উত্তরকালে গণমাধ্যমের ওপর নানানভাবে চাপ সৃষ্টি হয়েছে বিভিন্ন শাসনামলে, প্রায় সব শাসনামলে। গণমাধ্যম কখনো শান্তিতে ছিল না, আমরা শান্তিতে কাজ করতে পারিনি। আচ্ছা মামুন, কিন্তু আমি এটা নজিরবিহীন। গণমাধ্যমের এই প্রসঙ্গটি আসবো, কিন্তু আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, ছোট্ট করে প্রশ্নটা এরকমের যে জুলাই গণ অভ্যুত্থানে যে বিস্ময়কর পরিবর্তনটা হলো এবং মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা হলো, সেই সময়ে সাধারণ মানুষ সেই বিশ্বাসটা স্থাপন করেছিল যে এবার সবাই একসাথে থাকবে, একসাথে লড়বে, এবং যে কথাটা বলা হয়েছিল যে ইনসাফ বা ন্যায় বিচার, যেটা মুক্তিযুদ্ধের সময়ও ছিল, স্বাধীনতার ঘোষণাপত্রে কিন্তু সামাজিক ন্যায় বিচারের কথা জোরালোভাবে বলা হয়েছে। কিন্তু এই যে হাদির মৃত্যুর পরে প্রতিবাদ হচ্ছে, সেই প্রতিবাদটা কি একসাথে হচ্ছে? হ্যাঁ, প্রতিবাদের দুইটা ধরন আছে। একটা হচ্ছে যে ন্যায়সঙ্গত প্রতিবাদ হচ্ছে, সভা সমাবেশ হচ্ছে, আমরাও তো বলছি এবং সংবাদপত্রে আমরা লিখছি, টকশোতে আমরা বলছি, প্রতিবাদ তো বিভিন্নভাবে করা যায়। কিন্তু প্রতিবাদের নামে যেটা হয়েছে মিডিয়া প্রতিষ্ঠানের, একটু আগে বললেন যে দুইটা প্রতিষ্ঠানে দেশের, আপনি লক্ষ্য করবেন যে ৭১-এ মুক্তিযুদ্ধ চলাকালে পাক হানাদার বাহিনী একাধিক প্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েছিল, মিডিয়া প্রতিষ্ঠান। সেটা তো ছিল যুদ্ধ পরিস্থিতি। যুদ্ধ পরিস্থিতিতে দেশে দেশে এগুলো হয়ে থাকে। কিন্তু মানে একটা স্বাধীন দেশে শান্তিকালীন সময়ে গণ অভ্যুত্থানের পরে যখন ইনসাফ প্রতিষ্ঠার কথা, তখন এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে, হাদি কিন্তু, আমি যেটা বলছিলাম, হাদি কিন্তু এটার বিরোধিতা করে গিয়েছিলেন। হাদি বলেছিলেন যে প্রথম আলোর সামনে তোমাদের কাজ কি? প্রথম আলোর সামনে কিন্তু গরু জবাইয়ের কাজ কিন্তু আগেও হয়েছে এবং ডেইলি স্টারের সামনেও কিন্তু মব করার চেষ্টা হয়েছিল গণ অভ্যুত্থানের পরপরই। বেশ কিছু ইলেকট্রনিক মিডিয়া কোনো না কোনোভাবে আক্রান্ত হয়েছিল, বন্ধ হয়ে গিয়েছিল, পরে আবার চালু হয়। অভিযোগ থাকতে পারে, কিন্তু অভিযোগ নিষ্পত্তির এটা তো কোনো পথ না। না, কিন্তু হাদি আরো একটা স্পষ্ট করে কথা বলেছিলেন, যেটা এটা বোধহয় আলোচিত হওয়া খুব জরুরি, যে প্রথম আলোর মতো প্রতিষ্ঠান আরো 10টা প্রথম আলো তৈরি করে দেখান। আমি সেটা বলতে যাচ্ছিলাম যে হাদি এটা বলেছিলেন যে আরো 10টা প্রতিষ্ঠান প্রথম আলোর মতো করে দেখান, মানে পাল্টা প্রতিষ্ঠান, যদি প্রথম আলো পছন্দ না হয়। অথচ তার প্রতি আমরা সহমর্মিতা দেখানোর জন্য তার উপর হামলার ঘটনায় উত্তেজিত হয়ে আমরা প্রথম আলো এবং ডেইলি স্টারে এসে আক্রমণ করলাম। মানে আমরা, মানে যারা করেছে, অন্তর্বর্তী সরকার তো বলেছে যে বিচ্ছিন্ন উগ্রগোষ্ঠী। তো বিচ্ছিন্ন উগ্রগোষ্ঠীকে চিহ্নিত করার কাজ তো সরকারের, এবং যারা করেছে তারা তো গোপনে কাজটা করেনি, তারা রীতিমতো মানে একই দিনে গোপনে কাজ তো করেনি, প্রকাশ্যে করেছে। এবং একই দিনে 32 নম্বরও আবার আঘাত করা হলো, নতুন করে সেখানেও কিন্তু আর পুলিশ ওখানে যায়নি, আঘাত হচ্ছে, সেখানে আঘাত একের পর এক ওখানে হচ্ছে এবং ওটা আছে, বারবার যাচ্ছে, ওখানে গিয়ে করছে। আচ্ছা, ছায়ানট আক্রান্ত হয়েছে একই দিনে, একই সময়ে। মনে হয় যে বিভিন্ন গ্রুপ পরিকল্পিতভাবে এই কাজগুলো করেছে। আমাদের সংস্কৃতি উপদেষ্টা তার ভেরিফাইড পেজে লিখেছেন যে ছায়ানটের উপর হামলায় তিনি নিন্দা প্রকাশ করেছেন এবং বলেছেন যে এখানে যত ক্ষয়ক্ষতি হয়েছে সেটা সরকার তার পাশে দাঁড়াবে। তাহলে এই যে প্রশ্ন হলো যে সরকার পাশে দাঁড়াবে, কিন্তু হামলা হওয়ার সময় যে প্রতিরোধ করা বা এটা না, সরকার পাশে থাকেনি, এই আলোচনা তো হচ্ছে এবং সবাই কিন্তু এটা বলছে যে সরকারের এটা ব্যর্থতা। শুধু ছায়ানট কেন, আপনার হামলা হলো কথা, জি, সম্পাদক পরিষদ এবং নওয়াব কিন্তু এই কথাটা স্পষ্ট করে বলেছে যে এটা সরকারের ব্যর্থতা, দায়িত্বহীনতার স্পষ্ট বহিঃপ্রকাশ, কড়া বিবৃতি। আমরা তো লক্ষ্য করেছি যে প্রথম আলো ডেইলি স্টার আক্রান্ত হওয়ার দিনে সম্পাদক পরিষদের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক, যার সাংবাদিকতা মানে প্রশ্নমুক্ত, সাহসী, মানে কি বলা যায়, দায়িত্বপূর্ণ সাহসী সাংবাদিকতার জন্য যিনি সামনের কাতারে আছেন, তিনিও আক্রান্ত হয়েছেন। এবং তাকে ঘিরে যে ধরনের মব করার চেষ্টা হয়েছে, এটা তো মানে অবিশ্বাস্য, এবং এই ঘটনার নিন্দা জানানোর কোনো ভাষা নাই। এখন কথা হচ্ছে যে ওসমান হাদি কিন্তু এটার বিরোধিতা করে গিয়েছিলেন। আমার মনে আছে উনি একটা বক্তৃতায় বলছিলেন যে এক ছেলে এসে বলল যে ভাই, আপনার নিরাপত্তার সমস্যা আছে, আপনার জন্য আমি জান দিয়ে দেব। আচ্ছা, তখন ওসমান হাদি তাকে বললেন যে তুমি ফটোগ্রাফি কোর্সে ভর্তি হও, কারণ আমাদের ফটোগ্রাফার দরকার আছে। হ্যাঁ, এটাও কিন্তু দেখেছেন। হ্যাঁ,
সে জান দিতে রাজি আছে, উনি তার সমালোচনা কিন্তু করে photography বলছেন, করতে রাজি। ফটোগ্রাফি করতে রাজি না। অর্থাৎ ওসমান হাদির দক্ষতা অর্জনের উপর, এবং এটা কিন্তু উনি বলছিলেন যে এটা স্পেশালাইজেশনের যুগ, এখানে সবাই সব কাজে দক্ষ হবে না, সবাই জান দেবে না, কেউ কেউ ফটোগ্রাফি করবে। অর্থাৎ ওসমান হাদি একটা বিকল্প ধারা, বিকল্প প্রতিষ্ঠান গড়ার উপর জোর দিচ্ছিলেন। এই ধরনের ভাঙচুর এবং হামলা করে যে কোনো কিছু শেষ করা যায় না, এটা কিন্তু ওসমান হাদি ফিল করছিলেন। এবং আমি বলবো যে উনি এই যে নির্বাচনে এলেন, নির্বাচনী প্রক্রিয়াতে এলেন, অনেকে কিন্তু নির্বাচনী প্রক্রিয়ারও বিরোধিতা করে, মানে গণতান্ত্রিক নির্বাচনে বিশ্বাস করে না। কিছু কিছু গোষ্ঠী আছে, আমি জানি না সেই রকম গোষ্ঠী তৎপর হয়ে উঠেছে যেমন কিনা। হাদি স্পষ্ট করে বলেছেন, আমি ওর ভিডিওটা দেখেছিলাম, জি। বলেছে আমি নির্বাচনে জিতবো কিনা আমি জানি না, কিন্তু আমি একটা প্রক্রিয়া চালু করতে চাই। এবং উনি নির্বাচনটা কিন্তু মানে প্রচারণা চালাচ্ছিলেন উনি একটু নতুন কায়দায়, এবং এখানে নতুন কিছু উপাদান উনি যুক্ত করতে চাচ্ছিলেন। তো হাদির কথাটা আমি এই জন্য বলছি যে হাদি নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, শুধু সেজন্য না, হাদি কিন্তু একটা দৃষ্টান্ত যে হাদি একটা রূপান্তরের ভেতর দিয়ে যাচ্ছিলেন, এবং এই যে মবের পরিসমাপ্তি ঘটিয়ে ইনক্লুশনের দিকে উনি যাচ্ছিলেন, এটা আমার মনে হয়। এবং হাদির মধ্যে একটা সম্ভাবনা ছিল জাতীয় নেতা হয়ে ওঠার, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তাকে হারিয়েছি, এবং খুবই বেদনাদায়কভাবে তাকে হারিয়েছি। জাতীয় নেতা হওয়ার কথা বললেন, আমরা জাতীয় নির্বাচন নিয়ে একটু আলোচনা করতে চাই। এই যে এখন যে পরিস্থিতি, যে সময়টা চলছে, নির্বাচনে তার মাত্র কত 1-1.5 মাস, এই তো নাকি 2 মাসের 2 কম। মাসের বেশি, কিন্তু তার জন্য তো অনেক আয়োজন আছে, নানা ধরনের মানে উদ্যোগ আছে। আপনার কি মনে হয় যে এই সময় জনমনে কি প্রতিক্রিয়াটা কেমন? অনেকেই বলেন, আজকে যুগান্তরে একটা খবর আছে প্রথম পৃষ্ঠায় এবং উপরের দিকে, যে নির্বাচন কমিশন তফসিলে ঘোষিত সময়ে ভোট গ্রহণে অনড়। মানে এখানে নির্বাচন কমিশনের বক্তব্য আছে। জি। একজন নির্বাচন কমিশনার বলেছেন যে আমরা নির্ধারিত সময়ের মধ্যে ভোট গ্রহণ করব, কয়েকদিনের মধ্যে পরিস্থিতির উন্নতির আশা, কাল আইনশৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের সভা, তফসিলে বড় ভুল, আপিল দায়ের ও নিষ্পত্তি সময়সীমার পরিবর্তন। হ্যাঁ, নির্বাচন কমিশনের মধ্যে প্রস্তুতির একটু ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে, যে তফসিলে ভুল। আরও অনেক ঘাটতির কথা নিয়ে নিউজ হয়েছিল কিছুদিন আগে, সম্ভবত সমকালে। তো যাই হোক, এই ত্রুটিগুলো হয়তো দূর করা যাবে, কিন্তু প্রধান যে সমস্যা, আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতি, মানে উন্নতি হয়নি, নতুন করে অবনতি হচ্ছে। এই হাদির মৃত্যুর ঘটনার পরে যে পরিস্থিতি হয়েছে, আমি বলবো যে সরকার কিন্তু পরের দিনও সক্রিয় হয়নি। গতকাল উদীচীর কার্যালয়ে হামলা হয়েছে, এবং প্রথম আলোর নেতাকে আমি দেখলাম, উনি খুব দুঃখ করে বলছিলেন যে আমরা বারবার সরকারের সংশ্লিষ্ট জায়গায় আমরা খবর দিয়েছি যে আমরা আক্রান্ত হতে পারি, আপনারা কিছু করেন, কেউ কিছু করেনি। সবচেয়ে বড় কথা যে এই ধরনের ঘটনা যে ঘটতে পারে, একটি গোষ্ঠী যে এই ঘটনাকে সুযোগ হিসেবে নিতে পারে, দেশে অরাজকতা তৈরি করতে পারে, এবং নির্বাচন প্রক্রিয়া বানচালের ব্যাপারও এখানে থাকতে পারে, এই গোয়েন্দা তথ্য তো সরকারের থাকার কথা। আমার মনে হয় না যে সরকার একেবারে অসচেতন ছিল। আপনি লক্ষ্য করবেন, হাদির মৃত্যুর খবর আসার পরে প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন, সেখানে কিন্তু উনি বলেছিলেন যে শান্তিপূর্ণভাবে, শান্ত হয়ে, সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে, এবং কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না, উস্কানির ফাঁদে পা দেওয়া যাবে না। তো সরকার প্রস্তুত ছিল না তা কিন্তু বলা যায় না, সরকার জানতো না, এটা ভাবার কোনো কারণ নাই। কিন্তু সরকার কেন যেন এই গোষ্ঠীর বিরুদ্ধে সক্রিয় হচ্ছে না, এবং এই ঘটনা তো আরও আগেও ঘটেছে, এবং যে দুটি প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে সে দুটি প্রতিষ্ঠানের সামনেই ঘটেছে। সুতরাং সরকার এই দায় থেকে কিন্তু মুক্ত হতে পারবে না, এবং তাদেরকে এখন সক্রিয় হয়ে বের করতে হবে যে কারা এই অরাজকতা সৃষ্টি করেছে, কারা গণমাধ্যমের উপর হামলা করে দেশের ভাবমূর্তি নষ্ট করেছে। জাতিসংঘের বিবৃতি আছে, এবং যুক্তরাষ্ট্রসহ প্রভাবশালী দেশগুলোর বিবৃতিও আছে, তারা হাদির মৃত্যুতে শোক জানিয়েছে। শুধু তাই না, তারাও কিন্তু এই যে বিভাজন যাতে না বাড়ে, এবং সহিংসতার পরিস্থিতি যাতে আরও তীব্র না হয়, এই ব্যাপারে জোর দিয়েছে। তো বাংলাদেশের দিকে তো সবার দৃষ্টি আছে, এবং সারা পৃথিবীতে এইসব ঘটনাবলী খবর হয়েছে।
এখন তো মুহূর্তে সবকিছু খবর হয়ে যায়। আপনি দেশের মানুষ হয়তো ওই খবরটা জানে না, কিন্তু পৃথিবীর অনেক দেশের মানুষ আমাদের আগেও সেই খবর আমাদের আগে খবর জেনে যায়, এবং আমাদের দেশের বহু লোক দেশের বাইরে আছে, তারাও কিন্তু দেশ নিয়ে উৎকণ্ঠিত। তারা দেশে একটা শান্তিপূর্ণ উত্তরণ দেখতে চায়, তারা চায় যে দেশে তারা অবদান রাখবে, এই স্বপ্ন নিয়েও কিন্তু অনেকে আছে। দেশের পরিস্থিতি ইতিবাচক হলে অনেকে হয়তো দেশে ফিরে আসবে, এই পরিস্থিতি কিন্তু আমাদের তৈরি করতে হবে। এবং এটা করার একমাত্র উপায় হচ্ছে এই যে নির্বাচন নিয়ে আমাদের মধ্যে সংশয় এখনও, এবং বারে বারে সংশয় কিন্তু দেখা দিচ্ছে, বাড়ছে। তো এই প্রক্রিয়াটাকে বিপরীতমুখী করা, এটা হচ্ছে সরকারের দায়িত্ব। আপনার কি মনে হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন 25 তারিখ, এবং তাকে সংবর্ধনা জানানোর জন্য ব্যাপক প্রস্তুতি চলছে, এবং সাধারণ মানুষের মধ্যে এই আলোচনাটাও আছে তারেক রহমান দেশে ফিরলে একটা পরিস্থিতির উন্নতি হবে? জি, তারেক রহমান তো বিএনপির নেতৃত্ব দিচ্ছিলেন ভার্চুয়ালি, এবং উনি দেশে নেই প্রায় 18 বছর, 17-18 বছর। তো এরপরে তার প্রত্যাবর্তনটা অবশ্যই গুরুত্ববহ, এবং আমরা লক্ষ্য করব যে গণ অভ্যুত্থানের পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কিন্তু একটা সংযত এবং আমি বলবো যে গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন একটা ভূমিকা রাখার চেষ্টা করছে। তারা বাংলাদেশের রাজনীতিতে উদারনৈতিক ধারার যে একটা অনুপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, সেই জায়গায় অবস্থান নিতে চেষ্টা করছে। তো এই জন্য এই অস্থিরতার মধ্যে, অস্থিতিশীলতার মধ্যে এবং এক ধরনের উগ্রবাদী উত্থানের মুখে তারেক রহমান সাহেবের প্রত্যাবর্তন আমি ব্যক্তিগতভাবে মনে করি খুবই গুরুত্বপূর্ণ। এবং আমার মনে হয় যে আমার সঙ্গে অনেকেই একমত হবে যে তারেক রহমান সাহেব ফিরলে পরিস্থিতির একটা ইতিবাচক পরিবর্তন হবে, এবং নির্বাচনমুখী যে ধারা, সেটা আমার মনে হয় বেগবান হবে। আচ্ছা হাসান মামুন, একটা জিনিস কি মনে হয় আপনার, যে আমি অনুষ্ঠানের শুরুতেই মানুষের পৃথিবী, মানুষ নিয়ে কথা বলছিলাম, কাছের মানুষ, দূরের মানুষ, বন্ধু মানুষ, শত্রু মানুষ, কিন্তু ঠিক এই সময়ে আপনাদের বাংলাদেশে আমরা মানুষকে কতটা বিশ্বাস করছি? হ্যাঁ, বিভাজন বেড়েছে। গণ অভ্যুত্থানের পরে আমাদের নিজেদের মধ্যে অনেক সন্দেহ, অবিশ্বাস, পক্ষ বিপক্ষ এগুলো তৈরি হয়েছে। এটা গণ অভ্যুত্থানের পর দেশে দেশে হয়ে থাকে, কিন্তু এটা চলছেই। এটা কিন্তু বিপরীতমুখী করার একটা প্রক্রিয়া থাকা দরকার ছিল। আমি এখানে এই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের উপর জোর দেব। আচ্ছা, এই ব্যাপারটা কিন্তু কোনো দিক থেকেই হলো না। মানে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এটা হতে দিলেন না, আমি বলবো। উনি ওনার কার্যক্রম চালিয়েই যাচ্ছেন, যেভাবে দেশ চালিয়েছেন উনি সেভাবে এখন প্রত্যাঘাত করার চেষ্টায় আছেন, এবং ভারতের মাটিতে বসে। এটা কিন্তু তার দলের জন্য ভালো হচ্ছে না। তার দলটা একটা ভারতপন্থী দল বলে পরিচিত হচ্ছে নতুন করে দিলে দিলে। হ্যাঁ, এবং এটাকে অনেকে বিজেপির এক্সটেনশন, কংগ্রেসের শাখা এইসব বলে অভিহিত করার সুযোগ পাচ্ছে। তো এটা যেমন একদিক থেকে হচ্ছে, পাশাপাশি সরকারের দিক থেকেও একটা প্রয়াস যদি থাকতো যে যার যা দায় ছিল, যদি বিচার প্রয়োজন হয় বিচার হবে, যদি দোষ স্বীকার করে রাজনীতিতে প্রত্যাবর্তনের ব্যাপার থাকে বা অবকাশ থাকে, সেই সুযোগ দেওয়া হবে। তাহলে আমার মনে হয় যে এই যে বিভাজন এবং অবিশ্বাসের যে ধারা, সেটা কিছুটা বিপরীতমুখী হতো। সেটাও হয়নি। সরকার এই রিকনসিলিয়েশনের ব্যাপারে শুরুতে উদ্যোগী হয়েছিল, কিছুটা খবরাখবর আমরা পেয়েছিলাম যে দক্ষিণ আফ্রিকা মডেলে রিকনসিলিয়েশনের চেষ্টা একটা হবে, উদ্যোগ নেওয়া হবে, কিন্তু সেই চেষ্টাটা হয়নি। আমি আপনাকে একটু স্মরণ করিয়ে দেব রেজা ভাই, আপনার নিশ্চয়ই মনে আছে রেইনবো নেশনের কথা কিন্তু বিএনপির তরফ থেকে বলা হয়েছিল, এবং এটা গণ অভ্যুত্থানের অনেক আগে। অর্থাৎ বিএনপি এটা কিন্তু উপলব্ধি করেছে যে দেশে বিভাজন বাড়ছে, এই যে ট্যাগিং করে বিভক্তি তৈরি করা আপনার আমার মধ্যে। আজকে ভুলবশত যদি এই কালো বেশটা আপনার এখানে না থাকতো, তাহলে আপনাকে কেউ দোষর বানিয়ে দিত। এটা কিন্তু ভুলের কারণে, হ্যাঁ, শোকের দিনে যে ওনার আছে বা আমার যদি না থাকতো, আমাকে দোষর বানিয়ে দিত যে আমি ইচ্ছা করে কালো বেজ পরিনি, তাই না? অথচ এটা ভুলের কারণে হয়েছে। তো এইরকম ট্যাগিং থেকে কিন্তু প্রথম আলোর ঘটনা ঘটেছে। প্রথম আলোকে ভারতপন্থী কাগজ বলা হচ্ছে, ডেইলি স্টারকে দিল্লি স্টার বলা হচ্ছে, এবং দেশের বাইরে থেকেও কিন্তু অপপ্রচার চলছে, এবং এইসব অপপ্রচার সাংঘাতিক শক্তিশালী হয়ে উঠেছে। সরকারকে একেবারে অনুষ্ঠানের শেষের দিকে আমরা সাম্প্রতিক সময়ে আমাদের তরুণ প্রজন্মকে, তরুণ ভাই বোনদেরকে, বিশেষ করে বোনরা তো খুব একটা দেখছি না,
তরুণদের মধ্যে প্রবণতা দেখছি কিছু একটা হলেই প্রতিবাদ করা, প্রতিবাদের নামা, ওরা কি জেনে করছে? এখানে দুইটা অংশ আছে, একটা মনে হয় যে স্বতঃস্ফূর্তভাবে অনেকে আসছে, একটা বিপ্লবী উত্তেজনায় আসছে, পরিবর্তনের তাগিদ থেকে আসছে, সেটা হয়তো একভাবে দেখা যায়, সেটা ভিন্নভাবে দেখতে হবে অবশ্যই। কিন্তু আমার মনে হয় যে একটা অংশ কোনো একটা মানে প্রজেক্ট বা প্ল্যানের অংশ, আপনি যদি নীল নকশার অংশ বিশেষ হিসেবে করে আসছে। প্রথম আলো, ডেইলি স্টারের মধ্যে এই যে লুটপাট যা তরুণরা করলো, ওরা কি বুঝে করলো? ওরা নিচ্ছে, নিয়ে আইসক্রিম ইয়ে থেকে বের করে আইসক্রিম খাচ্ছে, খুব আনন্দে খাচ্ছে। ও কি একবারও মনে করছে না যেটা অন্যায় করছি আমি? না, সেই বোধ তাদের নাই, সেই বোধ তাদের নাই। এমনকি আমি এখানে একটু বলতে চাই, তারা কিন্তু জানেও না যে প্রথম আলো মূল কার্যালয় কোনটা। আচ্ছা আচ্ছা, তারা অ্যাটাক করেছে প্রথম আলোতে, ওটাই প্রথম আলো। ওটাই প্রথম আলো, যেখানে প্রথম আলো লেখা আছে। প্রথম আলোর মূল কার্যালয় কিন্তু পাশের বিল্ডিংয়ে, তারা জানেও না। তো এতই মূর্খ। তো এই মূর্খদের দিয়ে আসলে কিছু মানে গঠন বা গড়া আদৌ সম্ভব না, এটা আমাদের বুঝতে হবে। যারা এবং এদেরকে হ্যাঁ, পরিচালিত যারা করছে, এদেরকে পরিচালিত করছে, উস্কাচ্ছে, এদেরকে দিয়ে কিন্তু নতুন বাংলাদেশ হবে না। নতুন বাংলাদেশ তাদেরকে দিয়ে হবে যারা গণ অভ্যুত্থানে ছিল এবং যারা এখনও একটা পরিবর্তনের প্রক্রিয়াতে আছে, যারা একটা ইতিবাচক পরিবর্তন চায় জি, এবং যারা মানে নতুন কিছু করতে চায়। আমি এখানে হাদির কথা আবারও বলবো, হাদি কিন্তু জীবনের শেষ দিকে এটা উপলব্ধি করেছিলেন এবং উনি বারবার বলেছেন যে নতুন প্রতিষ্ঠান করতে হবে যদি আমরা এই যে নতুন ধারা এটাকে রক্ষা করতে চাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আবারও সেই শিরোনামটি উল্লেখ করি, দেশের কাঁধে বিপ্লবীর লাশ। এটা তো হওয়ার কথা ছিল না। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় কথা হবে। খোদা হাফেজ।